নমস্কার, আমি প্রসেনজিৎ। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তবে তার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। শহীদ মেজর দুর্গা মোল্লার মূর্তি উন্মোচন মাল মহকুমার পাথরঝোড়ায়। অনুষ্ঠানে একই মঞ্চে বিদায়ী সাংসদ জয়ন্ত রায় এবং গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং। নর্থ ইস্টার্ন ফাউন্ডেশন ফর সোশ্যাল সায়েন্স রিসার্চের উদ্যোগে জলপাইগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে মেচেনি নৃত্য প্রতিযোগিতা। সংস্থার উদ্যোগে উত্তরবঙ্গের প্রাচীন ঐতিহ্যের এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এবছরে ২৬তম বর্ষে পদার্পণ করল। শহীদ মেজর দুর্গা মোল্লার মূর্তি উন্মোচন হল মাল মহকুমার পাথরঝোড়ায়। একই মঞ্চে দেখা গেল বিমল গুরুং এবং বিদায়ী সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়কে। মালবাজার মহকুমার পাথরঝোড়া এলাকায় একই মঞ্চে জলপাইগুড়ি জেলার প্রাক্তন বিজেপি সাংসদ জয়ন্ত রায় এবং পাহাড়ের গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং। রবিবার দুপুরে পাথরঝোড়ায় শহীদ মেজর দুর্গা মোল্লার মূর্তি উন্মোচন করেন জয়ন্ত রায় এবং বিমল গুরুং। পাথরঝোড়ার খয়ের বাড়ি এলাকায় প্রায় ২০ ফুট উচ্চতায় দুর্গা মোল্লার মূর্তি উন্মোচন করা হয়। রবিবার থেকে পাথরঝোড়া খয়ের বাড়ি মোড়ের পরিবর্তে নতুন নামকরণ করা হয় দুর্গা মোল্লা মোড়। এদিন রাজনৈতিক ভেদাভেদ ভুলে সকলেই হাজির হয়েছিলেন এই শহীদ মেজর দুর্গা মোল্লার মূর্তি উন্মোচনে। সব ধর্মের সব বর্ণের মানুষ একত্রিত হয়েছিল এই অনুষ্ঠানে। এদিন এই অনুষ্ঠানে বিমল গুরুং বলেন, শহীদ দুর্গা মোল্লা দেশের জন্য প্রাণ দিয়েছেন। ভারতবাসী আজ দুর্গা মোল্লার জন্য গর্বিত। তাই আমাদের দাবি বিভিন্ন এলাকায় একইভাবে বীর শহীদ দুর্গা মোল্লার মূর্তি তৈরি করা হোক। এদিন বিমল গুরুং বলেন, ভারত সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের জন্য অনেক ভালো কাজ করেছেন, যেমন ৩৭০ ধারা বাতিল, ৩ তালাক ইস্যু, রাম মন্দির নির্মাণ ইত্যাদি। কিন্তু আমাদের বিষয় অর্থাৎ নেপালি সম্প্রদায়ের জন্য এখনও চিন্তাভাবনা শুরু করেননি নরেন্দ্র মোদীজি। বিমল গুরুং এদিন ডক্টর জয়ন্ত রায়ের উদ্দেশ্যে বলেন, আপনি এমপি হয়ে দিল্লিতে যাবেন, দয়া করে আমাদের দাবিগুলো একটু জানাবেন কেন্দ্রীয় সরকারকে। তিনি আরও বলেন, এবার পাহাড়ে বিজেপির জয় নিশ্চিত, ১১০% নিশ্চিত বিজেপি জিতবে পাহাড়ে। পাশাপাশি গোর্খাল্যান্ডের দাবি তাদের সব সময় থাকবে। এদিন সভা মঞ্চে গোর্খাল্যান্ডের দাবিও তুলে ধরেন বিমল গুরুং। গোর্খাল্যান্ড আমাদের জন্মসিদ্ধ অধিকার, বলেন বিমল গুরুং। বিমল গুরুং আরও বলেন, জন বার্লাকে তৈরি করেছি, রাজু বিস্তাকে আমি তৈরি করেছি, কিন্তু তার বিনিময়ে কিছু কি পেয়েছি? বাংলায় পদ্মফুল আমিও ফুটিয়েছি। আগে গ্রাম পঞ্চায়েতে বিজেপির কেউ পঞ্চায়েত সদস্য ছিলেন না, কিন্তু তারপর লোকসভায় 18টি হয়েছে, কিন্তু আমাদের ভুলে গেছে। এইভাবে আমাদের ভুলে যাওয়া ঠিক নয়। এবারও জলপাইগুড়ির ডক্টর জয়ন্ত রায় সাংসদ হয়ে দিল্লি যাবেন। আমাদের ওনার কাছে দাবি, নেপালি সম্প্রদায়ের মানুষের কথাও তুলে ধরবেন সংসদে। मेजर दुर्गा मल्ला शहीद दुर्गा मल्ला का जो सालिक जो उद्घाटन हुआ, तो आज 5 तारीख का दिन मेजर दुर्गा मल्ला शहीद दुर्गा मल्ला का सालिक जो उद्घाटन है, उसमें मेरे को भी बुलाया। बहुत आज खुश हुआ, क्योंकि ये पत्थरझोड़ा एरिया में बहुत दिनों के बाद मैं आया हूँ। तो आज ये सालिक निर्माण के विषय में तो मैं सभी ऑर्गेनाइज कमेटी को मैं धन्यवाद देना चाहता हूँ कि आज मेरे को यहाँ आने का मौका दिया। तो मैं चाहता हूँ कि बहुत ही कमेटी का धन्यवाद पात्र हूँ। और संग संग में जो मेजर दुर्गा मल्ला का जो भारत देश में दिए हुए जो आहुति है, उसके लिए मैंने 2 शब्द कह चुका हूँ। इसलिए मैं आने वाला दिन में भी जितना भी ये जो ये कमेटी है, कमेटी ने जो मेहनत परिश्रम किया है, तो छोटा सा छोटा भेंट मैंने दिया है। और संग में आने वाला दिन में और अच्छा माहौल बनाने के लिए हम उसका साथ में रहेंगे। मैं यही चाहता हूँ कि आज जयंत रॉय भी यहाँ पर था, और थोड़ा मेरा अब जाति के लिए भी मैंने बोला कि हमारा जो जाति के लिए न्याय होना चाहिए, तो कल एमपी बन के जाएगा, तब हमारा ऐसा ही बात रह जाएगा। इसलिए हम लोग चाहता हूँ कि हमारा भी कुछ ना कुछ देखिए, क्योंकि गए देवी जॉन बार्ला को भी हमने बनाया, संग संग में राजू बिस्टा को भी बनाया, और कितना बनाए, और हम लोग को भी जाति को उन्मुक्ति करने के लिए काम करना चाहिए। मैं इसी हिसाब से भी थोड़ा शब्द किया। इतना काम किया आप लोग, फिर भी आप लोग का एक दिमाग था गोरखालैंड, तो गोरखालैंड तो हमारा, ये तो हमारा जन्मसिद्ध अधिकार है। जहाँ जाऊँ, जहाँ बैठूँ, वहाँ पर तो करेगा ही, चाहे मेरा ऊपर जो भी हो, मैं उसका परवाह नहीं करता हूँ। मेरा जाति का, मेरा कम्युनिटी का भलाई के लिए मैं काम करता हूँ।
इस बार पहाड़ का कैसा इलेक्शन? अच्छा होगा, 110% जीत जाएगा। आप लोग तो बीजेपी के साथ आते हैं। हाँ, तो बंगाल में कमल, चट्टान में कमल का फूल फुलाने वाला आदमी हूँ मैं। हाँ, तो उसका आगे तो नहीं था ना, एक पंचायत का मेंबर भी नहीं था, तो अभी तो 18 हो गया, तो फिर 18 होने के बाद में हम लोग को भूल गया, ऐसा नहीं भूलना चाहिए। एमपी को क्या कुछ बोले हैं आप? नहीं, एनपी को बोले कि आने वाला दिन में हमारा जो है यहाँ का जो डिप्राइव जो हमारा कम्युनिटी है उसके भलाई के लिए काम करना चाहिए, और हमारा जितना भी 1.5 करोड़ गोरखा जाति के एक भलाई जो हमारा आइडेंटिटी क्राइसिस है उसका फुलफिल करने के लिए काम करना चाहिए। ডক্টর জয়ন্ত রায় বলেন, শহীদ দুর্গা মোল্লা দেশের জন্য প্রাণ দিয়েছেন। ওনাকে শ্রদ্ধা জানাতে এই মূর্তির উন্মোচন। ওনার জন্য ভারতবাসী গর্বিত। জয়ন্তবাবু বলেন, এর আগে পাহাড়ের বিভিন্ন ইস্যু আমরা সংসদে তুলেছি। আজ বিমল গুরুং যে কথাগুলো বলেছেন সে কথাও আগামীতে সংসদে তোলা হবে এবং কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা করা হবে। বলছি যে বীর যোদ্ধা দুর্গা মোল্লা, ভারতের স্বতন্ত্র সংগ্রামী, যিনি আমাদের দেশের জন্য দেশের স্বাধীনতা যুদ্ধে দেশের জন্য জীবন বলিদান করেছিলেন, আত্মবলিদান করেছিলেন, তারই উদ্দেশ্যে তাকে শ্রদ্ধা নিবেদন করার জন্য এখানে একটা মূর্তি স্থাপন হলো। একটা সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে সেই মূর্তি স্থাপনে আমাকে ডাকা হয়েছিল, আমি তাই এখানে এসেছি। এবং বিমল গুরুং যেহেতু তিনি গোর্খা সমাজের একজন লিডার, ওনাকেও এখানকার যারা সংস্থা, শালিক যে সংস্থা, তারা ডেকেছে, উনিও এসছেন এখানে। দেখা যাচ্ছে বিমল গুরুং একটা আপনাকে উদ্দেশ্য করে বলেছিলেন যে সব কিছু ডিমান্ড হয়েছে, কিন্তু ওনার কিছু কিছু ডিমান্ড আছে, সেগুলো আপনি যদি এবার সংসদে নিশ্চয়ই আমরা চেষ্টা করব। দিনমজুরের ছেলের বিরাট নজর কাড়া সাফল্য মাধ্যমিক পরীক্ষায় জলপাইগুড়িতে। মা মানুষের বাড়িতে কাজ করেন এবং বাবা দিনমজুর। এবছর মাধ্যমিকে নজর কাড়ার মতো ফল করল জলপাইগুড়ি সোনাউল্লাহ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জালাদিপাড়ার বাসিন্দা তমাল দে। মাধ্যমিকে এবার নজর কাড়ার রেজাল্ট তার 626 তার প্রাপ্ত নম্বর। শুধু তাই নয়, জীবনযুদ্ধে লড়াই করে এই জায়গায় আজ সে পৌঁছেছে। তার ইচ্ছে ইঞ্জিনিয়ার হওয়া। প্রায় 6 ঘন্টার মতো পড়াশুনো করত বলে তমাল জানিয়েছে। তাকে পড়াশুনো করতে সহযোগিতা করেন বিবেকানন্দ মহামণ্ডলের সদস্যরাও। তমাল দে। কত নম্বর পেয়েছো? আমি মাধ্যমিক পরীক্ষায় 626 নম্বর পেয়েছি। দিনে কত ঘন্টা করে পড়াশোনা করো? দিনে 7-8 ঘন্টাই পড়ি। 7-8 ঘন্টা রোজ? হ্যাঁ, রোজই আমার রেগুলার একটা রুটিনের মাধ্যমে পড়াশোনা করি, তো সেখানে 7-8 ঘন্টা পড়াশোনার ক্ষেত্রে যায়। আর তার সাথে অন্য কোনো কাজকর্ম করো? তার সাথে অন্য কোনো কাজকর্ম বলতে আমি ছোটবেলা থেকে অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের ডেঙ্গুবাজার শাখায় যাই রেগুলার। তো সেখানে বিকেলে মাঠ হয় বা রবিবার করে পাঠচক্র হয়, এইসব মানে এইসব কাজ আমি পড়াশোনার ছাড়াও করি। এই পড়াশোনার সাথে কে হেল্প করে বা সাহায্য করে? পড়াশোনার সাথে সাহায্য করে বলতে বাড়ির লোক তো সাহায্য করে, তার সাথে আমার যে গৃহ শিক্ষকেরা, স্কুলের শিক্ষকেরা স্পেশাল ক্লাস নিয়েছিলেন আমাদের এই বছর। তারপর সব থেকে বড় কথা যে আমাদের এই মহামণ্ডলের যে সভাপতি শ্রী শুভ্রান্ত রায়চৌধুরী এবং তার শ্রী বিথিকা রায়চৌধুরী, আমি দাদা বৌদি বলেই সম্বোধন করি, তো তারা আমার এই পড়াশোনায় সবচেয়ে বেশি সহায়তা করে। কোন স্কুলে পড়াশোনা করো তুমি? সোনাউল্লাহ হাই স্কুল। ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছে? ভবিষ্যতে আমার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে। বাবা কি কাজ করে? বাবা এই একটি সাইকেলের দোকানে কাজ করে। মানে এক কথায় দিনমজুর? হ্যাঁ, বলা যায়। এই সাফল্যে ছেলের সাফল্যে আমরা তো খুবই খুশি হয়েছি। কি হতে চায় ছেলে? ইঞ্জিনিয়ারিং হতে চায় আর কি, নিয়ে পড়তে চায়। কি করে আপনাদের পরিবারে? আমাদের ওই যে দিনমজুরের কাজ করে ওর বাবা, আর আমি একটা বাড়িতে রান্না করি আর কি। এইভাবেই সংসার? হ্যাঁ। ছেলে ইঞ্জিনিয়ার পড়াশোনা কিভাবে আগাবে, কি বিষয় কেউ যদি সহৃদয় ব্যক্তি? ওটা তো একটুখানি মানে আমরা চিন্তায় আছি, মানে এখন তো তাও চলে যাচ্ছে ভালোভাবেই, কিন্তু পরে ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে তো তখন কি যে হবে ওইটা নিয়ে আর কি চিন্তায় আছে। কেউ এগিয়ে আসে বা কোনো একটা সাহায্য বা ইত্যাদি?
সাহায্য বলতে ওই পড়াশোনা স্যার ট্যাররা যথেষ্ট চেষ্টা করে, সব স্যাররা মিলে। ইঞ্জিনিয়ার যে ভবিষ্যতে পড়ার ইচ্ছে, তার যদি কেউ সহায়তা ব্যক্তি সাহায্য করে তাহলে কি সুবিধা হবে? হ্যাঁ, অবশ্যই সুবিধা হবে। আপনার নাম কি বলে? উমাদে। হ্যাঁ, ভালোই লাগছে। ও সারা বছর পরিশ্রম করেছে এবং বাকিরাও ওর সাথে পরিশ্রম করেছে, তার ফল পেয়েছে, তো ভালোই লাগছে। পড়াশোনা করে সোনাউল্লাহ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। ভাই কি হতে চায়? ভাই ইঞ্জিনিয়ার হতে চায়। আপনি তো দেখলাম পড়াশোনা করাচ্ছেন ভাই। হ্যাঁ, ওই আর্টসে, আমি আর্টসের স্টুডেন্ট, তো এটা একটু হেল্প করি আর কি। যতটা পারেন। হ্যাঁ, একদমই তাই। ভবিষ্যৎ ভাই কয় ঘন্টা করে পড়াশোনা করে? ভাইয়ের তো যেহেতু দৈনিক একটা রুটিনের মধ্যে চলে, তো মোটামুটি 7-8 ঘন্টা পড়াশোনা করে। আপনার নাম কি বললেন? আমার নাম তানিয়া দে। নিম্নমানের কাজের অভিযোগ, তার উপর গাছের ওপর দিয়ে চলছে কালভার্টের ঢালাই, এমনটাই অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসীরা। এমনটাই ঘটেছে বোয়ালমারি নন্দনপুর অঞ্চলের সন্ন্যাসীপাড়া সংলগ্ন মিলন কুঠির বুথে। উল্লেখ্য, বোয়ালমারি হসপিটাল পাড়া, তিস্তা বাঁধ ভায়া কীর্তনিয়া পাড়া ও দেওসী পাড়া পর্যন্ত উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের আওতায় সুপার কনস্ট্রাকশনের কাজ চলছে। যদিও এই মুহূর্তে সেই রাস্তার অধিকাংশ জায়গাতেই পেপার ব্লক বিছানোর কাজ শেষ হয়েছে। তবে কালভার্টের রিপেয়ারিং কাজের নিম্নমানের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিলেন ওই এলাকার বাসিন্দারা। এলাকার স্থানীয় বাসিন্দা নিহার সরকার, প্রসেনজিৎ কুমার লালা, অমৃত মৈত্র, প্রদীপ মল্লিকরা বলেন, নিম্নমানের কাজ হচ্ছে এখানে, শিডিউল অনুযায়ী কাজ হোক। তারা আরও বলেন, আমরা ইতিপূর্বেও এই কাজটি ভালোভাবে করে আসার কথা বলেছিলাম, কিন্তু দেখছি কালভার্টে একদমই নিম্নমানের কাজ হচ্ছে, তাই আমরা বর্তমানে এই কাজটি বন্ধ করে দিলাম। কর্তৃপক্ষের সাথে কথা বলে এর একটা বিহিত করে পুনরায় এই কাজ চলুক, এটাই আমাদের দাবি। বিষয়টি নিয়ে এলাকার পঞ্চায়েত প্রধান সুফল সরকারের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমার নলেজে ছিল না, এখন জানতে পারলাম, দেখছি কি করা যায়। কি হয়েছে? না, এইটা রাস্তার জন্য। রাস্তা কি সমস্যা? এটা রাস্তার সমস্যা। আমার এই ব্রিজটা প্রথমে বলছিল, যেটা ওই ওর নাম কি, নির্মল নাকি, নারায়ণ। প্রথমে নারায়ণ বলছিল এই ব্রিজটা নতুন ধরা ছিল। আচ্ছা, যখন প্রথম কাজ হয়, আচ্ছা, আমাকে নিজে বলছিল এখানে এই ব্রিজটা নতুন হবে। আচ্ছা, তারপরে এখন ওরা রিপেয়ার করে যাচ্ছে। আচ্ছা, এটা তো আমরা মানবো না। যা তো প্রথমে বলে গেছে এটা নতুন হবে। কাজটা কেমন হচ্ছে? তাই না, কাজটা একদম যা খুশি তাই হচ্ছে। নিম্নমানের বলছেন তো? কাজ কোন রকমই ভালোই হয় নাই। সিমেন্ট বালু দিছে, যেটা ধরা ছিল ওর মধ্যে কিচ্ছু নাই, পা দিলে ভেঙে যাচ্ছে। আচ্ছা, কি নাম দাদা আপনার? আমার নাম হচ্ছে অমৃত মৈত্র। তো এই মুহূর্তে কি করছেন? কাজ বন্ধ রাখবেন? না, এই মুহূর্তে আমরা কাজ বন্ধই রাখবো। ঠিকাদার আসুক, ইঞ্জিনিয়ার আসুক। ইঞ্জিনিয়ারও কালকে না পরশুদিন এসে বলে গেছে এটা নতুন হবে রাস্তা। ব্রিজটা নতুন হবে, একদম নিচের থেকে নতুন নতুন বানাবে। নতুন বানাবে না? এরা কি করতেছে, এরা উপর দেখালি রিপেয়ার করে যাচ্ছে। রিপেয়ারিং হচ্ছে, এটাই অভিযোগ আপনাদের, তাই? এর জন্য আমরা কাজটা বন্ধ রাখতেছি। সেটা করা যেদিক সেদিক দিয়ে একটু রিপেয়ারিং করে, যেটা বাধা দিয়েছিল, বাধা দেওয়ার পরে ওরা আবার এই কাজটা করে যায়, এবং এটার মধ্যে ওটা পুকুর চুরি হয়ে গেছে, এই কালভার্ট নতুন হওয়ার কথা। ওরা এটাকে নতুন দেখায় দিবে। আচ্ছা, এটা আমরা অনুমান করছি। এই মুহূর্তে কি কাজ বন্ধ রাখবেন আপনারা? আধিকারিক আসবে এবং এখানে যে নাকি মানে সাব কন্ট্রাক্টর ওকে কে অর্ডার দিল এই বিমটা বানানোর জন্য, এই মেজারমেন্টে তাদের না আসা অবধি আমরা মোটামুটি কাজটা আপাতত বন্ধ রাখবো না, এবং যন্ত্রপাতি থাকবে না। আসার পরে আমাদের বুঝাবে, তারপর আমরা ছাড়বো। আচ্ছা, মানে এই মুহূর্তে আপাতত বন্ধ রয়েছে। কি নাম আপনার? এই স্থানীয় বাসিন্দা? অনেক ধন্যবাদ। কি অভিযোগ রয়েছে? অত্যন্ত নিম্নমানের কাজ হচ্ছে, অত্যন্ত নিম্নমানের কাজ হচ্ছে, এবং যা করার কথা ছিল কালকে বলার পরেও জোর জবরদস্তি কাজ করে যাচ্ছে। আপনার কি বাধা দিয়েছিলেন কাজটা? একদম তাই। তারপর কাজ হচ্ছে? হ্যাঁ, তারপরেও কাজ হচ্ছে। তো এই মুহূর্তে কি করছেন? এই মুহূর্তে যাচ্ছি যে আগে সব কাগজ শিডিউল দেখবো, শিডিউল অনুযায়ী যেটা ধরা আছে সেই অনুপাতে সেই অনুযায়ী কাজ হবে। মানে কাজটা যেন শিডিউল অনুপাতে হয়, সেই অনুযায়ী হয়, এবং সেটা যেন ঠিকঠাক ভাবে হয়। আপনারা কি এর জন্য জমায়েত হয়েছেন? হ্যাঁ, একদমই তাই। বলছিলাম যে এই যে কাজটা চলছে, এই মুহূর্তে কি কাজটা বন্ধ রাখবেন আপাতত? আপাতত বন্ধ আছে, কারণ মানে শুরু না হওয়া পর্যন্ত চলবে? না হওয়া পর্যন্ত কাজটা আপাতত স্থগিত থাকবে। কি নাম দাদা আপনার? নিহার সরকার। পরিবেশ তৈরি করা, মানে এই মুহূর্তে কোন অভিযোগটা রয়েছে? এই মুহূর্তে কি এখানে যে কালভার্টটা রয়েছে, যেটা হচ্ছে একদম সম্পূর্ণ কালভার্টটা প্রায় হচ্ছে ধ্বংসের মুখে, মানে সমস্ত কালভার্ট হচ্ছে নতুন করে করার কথা। সেটাকে রাতারাতি এরা কালকে বাইরে থেকে প্লাস্টার করে চলে গেল। আমরা এলাকাবাসী দিনের কাজটা বন্ধ ছিল, কিন্তু সন্ধ্যার পরের থেকে কেউ বা কারোর মদতে রাস্তার কাজটা এইভাবে করে যাচ্ছে। মানে আপনারা বলছেন যে শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে না? কোথাও না, কোথাও শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে না। এটা তো আমরা শেষ দিকে ছাড়বো, প্লাস হচ্ছে এর পেছনে কারা আছে। আমরা আজকে তার জন্য ফিল্ডে আজকে দাঁড়িয়ে আছি, যে কার মদতে
কালকে রাতের থেকে কাজ হলো, আমরা তাকে চাই। রাত কাজটা কি রাতে হয়েছে? কালকে সন্ধ্যা অবধি আমরা নিজে ফিল্ডে ছিলাম, সন্ধ্যা অবধি বলেছিল যে না আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আসবেন এবং হচ্ছে কন্ট্রাক্টররা আসবেন, তারা এসে আপনাদের সঙ্গে কথা বলবেন। কিন্তু তারপরে আমরা কি দেখলাম, এই যে দেখুন আজকে সকালবেলা এই কারণে এলাম, যখনই রাতে এলাকাবাসী দেখলো যে না এখানে কালকে ঢালাঢালি হয়ে কাজ প্রায় কমপ্লিট হয়েছে। আচ্ছা, বলছিলাম এই বিষয়টা নিয়ে যারা দায়িত্বে রয়েছেন এই রাস্তার কাজের, তাদের সাথে কথা হয়েছিল? এখনো তো কেউ আসলে একজন এসেছেন, ওনার কাছে কোনো সঠিক না ইতিপূর্বে কোনো কথা হয়েছিল যে কি শিডিউল রয়েছে সেই বিষয়ে? বলেছিলেন কন্ট্রাক্ট সাহেব এসেছিল যে প্রপার শিডিউলেতে কাজ হবে, ভালোভাবে কাজ হবে। আচ্ছা, আমরা নির্বাচনে সবাই ব্যস্ত ছিলাম, তারপরে আমরা যখন আসলাম আবার নির্বাচন পেরিয়ে গেল আমাদের, আমরা এসে দেখলাম যে কাজের শিডিউলের সঙ্গে তো কোনো মিল নেই। রাস্তা গোটা বিম, যে এই রাস্তার মেন শক্তি হচ্ছে দুই সাইডে বিম, সেই বিমে যথেষ্ট নিম্নমানের এবং এইখানকার লোকাল বালি দিয়ে, আমরা সাধারণত জলপেশ বালি বা পাঙ্গার বালিও যদি দেয় ন্যূনতম, সেই পাঙ্গার বালি তো দূরে থাকুক, মানে একদম এই যে লোকাল যে স্যান্ড, যেটা হচ্ছে আমরা মানে কল্পনা করতে পারিনি। এই যে মিস্ত্রিরা কাজ করছে আজকে সবাই স্বীকার করতে বাধ্য হলো যে দাদা আমাদের যেটা বলবে সেটাই তো আমরা করবো। আচ্ছা, যারা নির্মাণ কাজের সঙ্গে যুক্ত তারাই কিন্তু বলছে যে না এই লোকাল বালি দিয়ে দাদা আমরা করেছি, আমাদের কন্ট্রাক্টর এটাই বলেছে। তো এই মুহূর্তে আপনারা কি করবেন? না এটা তো আমরা শুনুন, আমরা তো কমপ্লেন করবোই, তার আগে আমরা ফিল্ডে আমরা চাই ইঞ্জিনিয়ার সাহেবকে এবং এই আধিকারিক যারা রয়েছেন তারা সরজমিনে আসুন, তদন্ত করুন এবং গোটার এই জায়গায় হচ্ছে যদি দুর্নীতি ধরা পড়ে গোটাটাই পুনর্নির্মাণ করে কাজ। খাঁ করছে সবুজের দোকান, উপচে পড়া ভিড় এখানে। কেন জানেন? দিনের পর দিন বাড়ছে তাপের দাপট, গরমে হাঁসফাঁস অবস্থা জনগণের। এই গরম থেকে বাঁচতে সোশ্যাল মিডিয়া জুড়ে চোখ পড়ছে এক একজনের এক এক রকম কীর্তিকাহিনীর। কেউ ছাদ জুড়ে সাদা রং করছেন, তো কেউ রাত হলেই ছাদ জুড়ে ঠান্ডা জলে ভরিয়ে রাখছেন। এই মজাদার কীর্তিগুলো বাদ দিয়ে বাইরে গেলেই চোখে পড়বে বাস্তবের করুণ দৃশ্য। বিক্রি নেই চারা গাছের, বরং উপচে পড়া ভিড় শীতল যন্ত্র বিক্রয়ের দোকানে। ঠিক এমনই চিত্র উঠে এলো জলপাইগুড়ি শহরে। উত্তরের শান্ত শহর জলপাইগুড়িতে এখন বেলা বাড়তেই তাপমাত্রা পৌঁছে যাচ্ছে 35 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসে। মধ্য দুপুরে তাপমাত্রা যখন চরমে, তখন জলপাইগুড়ি রাজপথ রীতিমতো জনশূন্য। উত্তরের বন জঙ্গল, ঝর্ণা, নদী, পাহাড় পরিবেষ্টিত শান্ত ও শীতল এই জলপাইগুড়ি শহরের তাপমাত্রাও যে এতটা বেড়ে যাবে কেউ কখনো ভাবেনি। গত 4 দশকের মধ্যে এই প্রথম তাপমাত্রা এতটা ঊর্ধ্বমুখী এই শহরে। আবহাওয়ার এমন আকাশ পাতাল তফাতেও যেন হুঁশ ফিরছে না মানুষের। পথের ধারে গাছ বিক্রেতা পরিতোষ পালের কথায় এটা অত্যন্ত স্পষ্ট। এদিন চোখে পড়ে শহরের সবকটি বৈদ্যুতিক সরঞ্জামের দোকানেই সাধারণ মানুষের ভিড় উপচে পড়ছে। গরম থেকে খানিক স্বস্তি পেতে মানুষ এখন ঝুঁকছে ইলেকট্রনিক্স সরঞ্জাম তথা এসি, ফ্রিজ, কুলারের দিকে। প্রাকৃতিকভাবে পরিবেশকে ঠান্ডা রাখার দায় এখন বোধহয় কারোরই নেই। শহরের আর 5টি বৈদ্যুতিক সরঞ্জাম বিক্রেতাদের একজন এই প্রসঙ্গে বললেন, শহরে এসির দাম বাড়লেও এবারে বিক্রি বেশ ভালোই হচ্ছে। অর্থাৎ মূল্য যতই বাড়ুক না কেন, আপোষ করে হলেও বৈদ্যুতিক সরঞ্জামের মাধ্যমেই শীতল রাখার পথ অবলম্বন করছেন সাধারণ মানুষ। ইলেকট্রনিক্স দোকানের পাশেই খাঁ করছে চারা গাছের সবগুলো দোকান। বিক্রি নেই একটাও গাছের। সরকারি নার্সারিতে লক্ষাধিক টাকার চারা গাছ পড়ে রয়েছে। এদিকে হয়তো কয়েকটি গাছ বুনলে এবং তার যত্ন করলে প্রকৃতি এমনি খুশি হয়ে ঠান্ডা বাতাস ছড়িয়ে দিত চারপাশে। প্রকৃতির খেয়াল রাখার সময় এখনো কারো নেই। চারিদিকে ক্রমেই সবুজ ধ্বংস করে উঠছে ইট কাঠ পাথরের উঁচু উঁচু ইমারত। সেই কংক্রিটের বাড়িতে দেখা নেই সবুজের, বরং ঘর সাজানোর জন্য কৃত্রিম সবুজ খোঁজেন অনেকেই। এখনও যদি আমাদের হুঁশ না ফেরে, তাহলে বিশ্ব উষ্ণায়ন একদিন এমন জায়গায় পৌঁছবে যেখানে এসি, কুলারও প্রকৃতিকে শান্ত করতে পারবে না। সময় থাকতেই সাবধান সচেতন হতে হবে আমাদেরই, কারণ প্রকৃতিকে রক্ষা করার দায়িত্ব এবং কর্তব্য আমাদের। গাছে গরমের জন্য কেউ গাছ কিনতে যাচ্ছে না, গাছ লাগাতে যাচ্ছে না, গাছ বিক্রি নাই সেরকম। গরমে নিতে যাচ্ছে গাছ, গরমে বৃষ্টির জন্য হয়তো কেউ ভাবতেছে এখন গাছ লাগালে মরে যাবে না, গাছ লাগায় জল দিতে হবে তবে না গাছ বাঁচবে। আপনাদের দোকানে তো দেখলাম গাছ ঝিমিয়ে পড়েছে। হ্যাঁ, গাছ ঝিমিয়ে পড়েছে, জল দিচ্ছি আমি এখন। এসি ফ্রিজের দোকানে ভিড়, তাহলে এসি ফ্রিজের দোকানে তো ভিড় থাকবেই। ওটা তো ঘরে লাগাবে, গাছ কেউ লাগাবে না। একটা গাছ লাগালে যে প্রকৃতিটা ভালো হবে, আলো বাতাস, হাওয়া বৃষ্টি পাওয়া যাবে, সেটা তো লাগাচ্ছে না। এসি ফ্রিজের দোকানে গাছ, এসি ফ্রিজের দোকানে তো ভিড় থাকবেই, ঘরে গাছের দোকানে ভিড় থাকে না। আপনার নাম? পরিতোষ পাল আমার নাম। মানুষের যা মনোবৃত্তি এখন শহরের লোকে বিশেষ করে, লাখ টাকা দিয়ে আপনার এসি লাগাবে কিন্তু দুখানা গাছ লাগাবে না। দুটো গাছে যে কত অক্সিজেন আসবে সেই জিনিস কাউকে আপনি বুঝাতে পারবেন না। এসির পিছনেই সবাই দৌড়াচ্ছে। কত টাকার মতো আপনার এখানে গাছ আছে? তো
প্রচুর লাখ লাখ টাকা দিয়ে গাছ আমাদের এইখানে রয়েছে। হ্যাঁ। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। ব্লাড ব্যাংকে রক্তের চাহিদা মেটাতে এবারে রক্তদান শিবিরের আয়োজন করা হলো মালবাজার থানা চত্বরে। শূন্য ব্লাড ব্যাংক পূর্ণ করতে এগিয়ে এলো মালবাজার থানার পুলিশ। সেই উদ্দেশ্যেই রবিবার মাল থানা চত্বরে আয়োজন করা হয় রক্তদান শিবিরের। ব্লাড ব্যাংক সূত্রে জানা গেছে মোট 45 ইউনিট রক্ত সংগ্রহ হয়েছে এই শিবিরে। পুলিশ কর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও তাদের মূল্যবান রক্তদান করেন এই মহৎ কর্মসূচিতে। রক্তদাতাদের শংসাপত্র এবং গোলাপ ফুল উপহার দিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন মাল মহকুমার মহকুমা পুলিশ আধিকারিক নীলেশ শ্রীকান্ত গায়কোয়াড় ও মাল থানার আইসি সমীর তামাং। সংগৃহীত রক্ত মাল সুপার স্পেশালিটি হাসপাতালে ব্লাড ব্যাংকে সংরক্ষণ করা হয়েছে। প্রচণ্ড রোদে জ্বলে গেছে ভুট্টা ক্ষেত, চিন্তাগ্রস্ত ভুট্টা চাষিরা। আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন ভুট্টা চাষিরা। এই চিত্র জলপাইগুড়ি সদর ব্লকের বিভিন্ন এলাকায়। বেশ কিছুদিন থেকেই এক নাগাড়ে তাপপ্রবাহের কারণে ক্ষতি হয়েছে পাট গাছেরও। সদর ব্লকের লাহিড়িপাড়া এলাকার এক ভুট্টা চাষি নিমাই মণ্ডল বলেন, বেশি রোদের কারণে শুকিয়ে জ্বলে পুড়ে গেছে ভুট্টা ক্ষেত। যদিও বর্তমানে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হয়েছে এবং শীঘ্রই বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে, কিন্তু তবুও যে সমস্ত ভুট্টা গাছ মারা গেছে সেই ভুট্টা গাছ পুনরায় প্রাণ ফিরে পাবে না। তাই এবছর তার মতো অনেক চাষিরাই আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হবে বলে জানান তিনি। অতিরিক্ত খরার জন্য এগুলো হয়েছে। দীর্ঘদিন বৃষ্টি নেই, বৃষ্টি না থাকাতে এই অতিরিক্ত খরা। সেচ ব্যবস্থা তেমন নেই, এখানে সেচ ব্যবস্থার কোনো ব্যবস্থা নেই। এই জন্যই এই ধরনের। মানে কতটা ক্ষয়ক্ষতি হলো? সাংঘাতিকভাবে ক্ষতি হয়েছে। সাংঘাতিকভাবে ক্ষতি হয়েছে। বলছিলাম এই ভুট্টাগুলো এখন যদি ভুট্টাগুলো যদি আকাশ থেকে বৃষ্টি হয় বা প্রাকৃতিক পরিবেশ ফিরে আসে স্বাভাবিক হয়, তাহলে কি গাছগুলো ভালো হবে? না, ভালো হবে না, কিন্তু যে গাছগুলো ভালো আছে ওগুলা একটু মানে এই মুহূর্তে এই গাছগুলো আর ভালো হবে না। এই গাছগুলো আর ভালো হবে না, কারণ এটার পুনর্ফলন আসবে না। এটা পুনর্ফলন আসবে, মানে মরে গেছে। আচ্ছা, বলছিলাম এই ধরনের পরিবেশ কি আর কতদিন মানে কখনো ছিল? এই ধরনের খরা কি আর কখনো দেখেছেন এই সময়? এইরূপ খরা বিগত দিনে? বিগত কয়েক বছরের মধ্যে এই ধরনের খরা দেখিনি। যে এরকম ভুট্টা গাছ মরে গেছে এরকম কিছু দেখা যায় না। তবে এই বছরই মনে হচ্ছে প্রচন্ড খরা হয়েছে, তাই? দীর্ঘদিন ধরে চলছে। আচ্ছা আচ্ছা। বলছিলাম আকাশে যা আবহাওয়া চলছে তাতে কি মনে হচ্ছে খুব শীঘ্রই বৃষ্টি আসবে? বৃষ্টি অবশ্যই এর মধ্যে আসবে না? আজকালের মধ্যে বৃষ্টি হবে, আজ যদি না হয় কালকে হবে। মানে এই ঠান্ডা বায়ু প্রবাহিত হচ্ছে, তার কারণে বুঝতে পারছেন তো? হ্যাঁ। কি নাম দাদা আপনার? আমার নাম নিমাই মণ্ডল। অনেক ধন্যবাদ। NEFSSR এর উদ্যোগে 26তম মেচেনি মেলা অনুষ্ঠিত হতে চলেছে জলপাইগুড়ি রাজবাড়ি দিঘির পাড়ে। নর্থ ইস্টার্ন ফাউন্ডেশন ফর সোশ্যাল সায়েন্সেস রিসার্চ এর উদ্যোগে আগামী 11 ও 12 মে অনুষ্ঠিত হবে 26তম মেচেনি মেলা। উল্লেখ্য, প্রথম দিন সেমিফাইনাল ও পরদিন থাকছে ফাইনাল প্রতিযোগিতা। রবিবার রাজবাড়ি দিঘির পাড়ে এই অনুষ্ঠানের প্রাথমিক বাছাই পর্ব চলে। উল্লেখ্য, 26 বছর ধরে এই এলাকায় যেমন এই অনুষ্ঠান হচ্ছে, তেমনি দীর্ঘ কয়েক দশক ধরে বহু পুরনো ঐতিহ্য ধরে রেখেছে এই সংগঠন। এই সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক নরেন দাস বলেন, ফাইনাল পর্বে যে সমস্ত দল পৌঁছবে তাদের মধ্যে থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী দলকে 3টি রূপোর ছাতা যেমন দেওয়া হবে, তেমনই থাকবে আর্থিক পুরস্কারও। সেমিফাইনাল পর্বে প্রায় 20টি দল থাকলেও
মূল পর্বে মোট 12টি দল অংশগ্রহণ করে থাকে। বিজয়ীদের বেছে নেন বিচারক মণ্ডলী। আজও তেমনি বিচারকদের দ্বারাই প্রাথমিক বাছাই পর্বের কাজ করা হয়েছে বলে জানান তিনি। আমার নাম নরেন দাস, আমি নর্থ ইস্টার্ন ফাউন্ডেশন ফর সোশ্যাল সায়েন্সেস রিসার্চের প্রতিষ্ঠাতা সম্পাদক। আজকে কোথায় কি হচ্ছে একটু বলুন তো। আজকে এই প্রত্যেক বছর আমরা যে মেচিনি মেলা করি, সেই মেলা আগামী 11 এবং 12 ফেব্রুয়ারি সেমিফাইনাল এবং ফাইনাল হবে। এই মেচিনি মেলার মূল অনুষ্ঠান 12 তারিখে হবে। আর আজকে যে অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানটা হচ্ছে যে এই মেচিনি মেলার এটা 26 বছর বয়স চলছে। এই 26 বছরের প্রসেসে যারা ফাইনালে গতবার ছিল তারা এবং নতুন করে যে সমস্ত টিম আরও অংশগ্রহণ করতে চায় এই অনুষ্ঠানে, তাদের আজকে আমরা বলি এটাকে বেছানি পর্ব আর কি, মানে এদেরকে সিলেকশন করে নেওয়া, এদের মধ্যে কারা ভালো পারফরমেন্স করবে, আসলে ফাইনালে তারা পারফর্ম করতে পারবে কি না সেইটা এখন দেখে নিয়ে এদেরকে এনলিস্টমেন্ট দেওয়া হবে। সেই অনুসারে ধীরে ধীরে এরা মূল পর্বে 11 তারিখ এবং 12 তারিখের মূল পর্বে ধীরে ধীরে তাদের নম্বর প্রাপ্তির অনুসারে তারা এগোবে আর কি। আজকের কর্মসূচিটা কি মানে বিচারকদের মাধ্যমে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বিচারকদের মাধ্যমে হচ্ছে এবং যারা ফাইনালে পৌঁছবেন তাদের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়র জন্য আমাদের 3টে রূপার ছাতা আছে এবং আর্থিক কিছু মূল্য আছে। এই যে এর প্রাইজ 3টে, এই প্রাইজ 3টে হলো বিভিন্ন জনের স্মৃতিতে বিভিন্ন লোক দান করেছেন এবং এই প্রাইজটা রানিং প্রাইজ, পরপর 3 বছর কেউ যদি পায় তাহলে সেই প্রাইজটা তারা পেয়ে যাবে। বলছি মোট কতগুলো টিম অংশগ্রহণ করতে পারবে? আজকে মোটামুটি আমরা আশা করছি 12 থেকে 14টা টিম অংশগ্রহণ করবে এবং যে সেমিফাইনাল যেটা হবে আর কি, প্রাক ফাইনাল, সেই ফাইনালে আমরা আশা করছি যে 20টার মতন টিম অংশগ্রহণ করবে এবং ফাইনালি 12টা টিম অংশগ্রহণ করবে। তার মধ্যেই বিচারকরা বিচার করে ফার্স্ট, সেকেন্ড, থার্ড করবেন এবং আমাদের গোটা প্রসেসটা বিচারকদের মাধ্যমেই হবে। মানে এই 12টা টিম যে অংশগ্রহণ করবেন এটা কি আগামী 12 তারিখ মানে যেদিন হ্যাঁ, হবে? আগামী 12 তারিখে যে 12টা টিম অংশগ্রহণ করবে তারই স্ক্রিনিং করার জন্য এই প্রসেসটা শুরু করা হয়েছে। কোথায় হচ্ছে এটা? এটা রাজবাড়ি দিঘির পারে, আমরা এটাকে বলি মেচিনি ময়দান। এখানে অনাদিকাল ধরে মেচিনি মেলা হয়ে আসছিল। প্রথম দিকে এটা আমরা একদিনের জন্য করেছিলাম, পরে ধীরে 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 এটাকে বাড়ানো হচ্ছে। আমরা আশা করছি যে আগামী আর 5-10 বছর পরে এটা আরও একটা অন্যরকম রূপ পেতে চলেছে বলে আমাদের বিশ্বাস। বলছি একটা টিমে কতজন করে অংশগ্রহণ? 7 জন করে অংশগ্রহণ করবে। 7 জনের মধ্যে যিনি ছাতা ধরবেন তিনি হচ্ছেন মারিয়ানি এবং বাকিরা হচ্ছে তার সহযোগী। ভারত খ্যাত ঐতিহ্য সম্পন্ন 350 বছরের জ্যোতিষী পরিবারের যোগ্য উত্তরাধিকার শ্রী দেবাচার্য জ্যোতিষ সম্রাট সম্মানে খ্যাতির সাম্রাজ্যে বিরাজ করছেন। তার বিচার বিশ্লেষণী ক্ষমতা ও রত্ন নির্ধারণের ক্ষেত্রে তীক্ষ্ণ বোধ তাকে অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে, আর মানুষের কাছে তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন বিশ্বাসের পথ ধরে। শ্রী দেবাচার্য নিয়মিতভাবে রাশিফল লিখছেন উত্তরবঙ্গ সংবাদের পাতায়। 12 বছর ধরে জলপাইগুড়ির মানুষের সাথে অভিজ্ঞতার ভিত্তিতে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়ে চলেছেন ভাগ্য গণনার নিরিখে। এছাড়াও নিয়মিতভাবে বসছেন ধূপগুড়িতেও। জলপাইগুড়ি শহরের ডিলা প্রীতমে প্রতি মাসেই বসে থাকেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। মে মাসের 5, 6, 7 ও 8 তারিখে রবিবার, সোমবার, মঙ্গলবার ও বুধবার হোটেল ডিলা প্রীতমে বসছেন শ্রী দেবাচার্য। সময় সকাল 11টা থেকে রাত 8টা। আগ্রহী মানুষেরা তার সাথে দেখা করতে চাইলে SMS-এর মাধ্যমে নিজের নাম ও ঠিকানা লিখে পাঠিয়ে যোগাযোগ করুন এই নম্বরে 9434317391 এবং 916366
7741। আপনাদের সকলকে জানাই অন্তরের ভালোবাসা এবং প্রণাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি আজকে দুটি কথা বলবো। প্রথমত শিশুদের সম্পর্কে। আমি মনে করি শিশুদের 6 থেকে 7 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করা উচিত। তাহলে তাদের মনের বিকাশ এবং তাদের সুস্থ জীবন এবং গ্রহমুক্ত জীবন এবং তাদের মনঃসংযোগের প্রভাবটা বৃদ্ধি পায় এবং তারা পড়াশোনার ক্ষেত্রে বা প্রকৃত অর্থে মানুষের মতো মানুষ হতে সহযোগিতা করে। অতএব শুরুতেই যদি কুগ্রহগুলোকে প্রতিকার করা যায় তাহলে এই অশুভ গ্রহগুলো থেকে মুক্ত হয়ে সুস্থ জীবনের পথে সে যেতে পারে। অতএব আমি মনে করি শিশুদের ক্ষেত্রে 6 থেকে 7 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর তাদের উচিত একজন ভালো অ্যাস্ট্রোলজার অর্থাৎ ভালো জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করে প্রতিনিয়ত চলা। তাহলে তার জীবনটা সুস্থময় এবং সুন্দরময় হয় বলে আমি মনে করি। আর দ্বিতীয়ত আমি বলবো বিবাহ সংক্রান্ত বিষয়। আজ আমরা প্রায়শই দেখছি বিবাহ সংক্রান্ত বিষয়ে নানান জটিলতা এবং অনেক ভালো মেয়ে ভালো গান জানে, পড়াশুনো জানে, দেখতে সুন্দর, কিন্তু তবুও তাদের বিবাহের ক্ষেত্রে জটিলতা বা প্রবলেম বা বিবাহের পরেও নানান সমস্যা দেখা যায় এবং এই সমস্যার কারণে সংসার ভেঙে যায়, অনেক জটিলতা আসে। তার জন্য আমি মনে করি আপনাদের উচিত বিবাহের ঠিক পূর্বে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করে অশুভ গ্রহগুলোকে প্রতিকারের মাধ্যমে আপনি সঠিক পথে যদি যান তাহলে সেক্ষেত্রে আপনাদের বিবাহিত জীবন বা পরবর্তী জীবন আপনাদের সুখের বা সুন্দর হয়। এবারে নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েল, কার্পেট, ডোহার, ব্লাইন্ডস, ওয়ালপেপার, কুইলস, ব্ল্যাঙ্কেট এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডমিনোজ, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। চিংড়ি মাছের ছড়াছড়ি জলপাইগুড়ির বাজারে। বর্তমানে জলপাইগুড়ি শহরের বিভিন্ন মাছ বাজারগুলোতে বেড়েছে চিংড়ি মাছের চাহিদা। আর এই চাহিদা এতটা কেন জানেন? কারণ এখন বাজারে অনেকটাই বেশি পরিমাণে আমদানি হচ্ছে বড় আকৃতির চিংড়ি মাছ। আর এই সমস্ত চিংড়ি মাছগুলো মূলত বাইরের রাজ্য থেকে আসে, যা চাষ করে অনেকেই লাভবান হচ্ছেন। এই বছর মাছ চাষিরা তাই চিংড়ি মাছ চাষে মন দিয়েছেন। যে সমস্ত চিংড়ি মাছ গত বছর বাজারে বিক্রি হতো 600 থেকে 700 টাকা কেজি দরে, এখন সেই সমস্ত চিংড়ি মাছগুলো বাজারে বিক্রি হচ্ছে 400 টাকা কেজি দরে। আর এই খবর শুনতেই চিংড়ি মাছ প্রিয় মানুষেরা বাজারে ভিড় করছেন। এই ধরনের মাছগুলো বিক্রি করার সময় বিক্রেতারা বলেন, এই বছর চিংড়ি মাছের চাষ অনেকটা বেশি পরিমাণে হওয়ার জন্যই চিংড়ি মাছ কম দামে পাওয়া যাচ্ছে, তাই বিক্রিও বেড়েছে। চিংড়ি মাছ কিনতে এসে এক ক্রেতা বলেন, চিংড়ি মাছের দাম এখন অনেক কম রয়েছে, তাই আমরা এখন চিংড়ি মাছ কিনছি বেশি পরিমাণে। কম কেন? আমদানি আছে, দাম কম। এটা তো আসতেছে কথা দিয়ে সব তো চাষ করা, এটা ঠিক আমি বলতে পারলাম না কথা দিয়ে আসছে। বিক্রি কেমন আছে? বিক্রি আছে, গরমে খুব কম চলে। চিংড়ি মাছের একটু দাম কম আছে, চিংড়ি মাছ একটু আমদানি বেশি হয়েছে। তার জন্য কি চিংড়ি আছে? কত সাইজ? এই চিংড়িটা আছে সাইজ কত? সাইজ যে কেমন দেখছেন? এইদিকে থাকো। দাম এখন তো অনেক পরিমাণটা বেশি, পরিমাণ বেশি, দামটা এখন রিজনেবল। কত করে নিচ্ছেন? কত? 80 টাকা পোয়া। আগে কত নিতেন এই মাছ? এবারে আবহাওয়ার খবর।
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.6 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। শহীদ মেজর দুর্গা মোল্লার মূর্তি উন্মোচন মাল মহকুমার পাথরঝোড়ায়। অনুষ্ঠানে একই মঞ্চে বিদায়ী সাংসদ জয়ন্ত রায় এবং গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং। নর্থ ইস্টার্ন ফাউন্ডেশন ফর সোশ্যাল সায়েন্স রিসার্চের উদ্যোগে জলপাইগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে মেচেনি নৃত্য প্রতিযোগিতা। সংস্থার উদ্যোগে উত্তরবঙ্গের প্রাচীন ঐতিহ্যের এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এবছরে 26তম বর্ষে পদার্পণ করল। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতন এই পর্যন্তই। নমস্কার। Preview.